হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আমাদের সেমিস্টার 4 এর যে ইকোলজি পেপারটা আছে, এই ইকোলজি পেপারের 3 নম্বর ইউনিট আমাদের পপুলেশন ইকোলজি। তো এই ইউনিটটা থেকে আমরা যে সমস্ত কোয়েশ্চেন এক্সামের জন্য তৈরি করব, সেই সমস্ত কোয়েশ্চেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো এর আগের দুটো ইউনিট যে আছে, ওই দুটো ইউনিটের ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। আর ওর যে কোয়েশ্চেন পিডিএফটা, ওই কোয়েশ্চেন পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ওই প্রশ্নের যে পিডিএফটা আছে ওটা কালেক্ট করার জন্য। তো আজকে আমরা হচ্ছে আমাদের ইকোলজি পেপারটার, যেটা হচ্ছে DSCC 8 পেপার, ইকোলজি পেপারটার ইউনিট 3 হচ্ছে পপুলেশন ইকোলজি। পপুলেশন ইকোলজিতে আমরা মেনলি পড়বো, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে গ্রোথ নিয়ে, যে পপুলেশনের একটা গ্রোথ বা রিপ্রোডাকশনের মাধ্যমে কি করে আমাদের গ্রোথ হচ্ছে, এই নিয়ে আমরা পড়াশোনা করবো পপুলেশন ইকোলজিতে। তো সবার ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিসপার্সাল অ্যান্ড ডিসপারশন। এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করব 3 নাম্বারে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা করবো হচ্ছে 3 নাম্বারের জন্য। তারপরে 2 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হোয়াই লজিস্টিক গ্রোথ মডেল ইজ মোর রিয়েলিস্টিক, ঠিক আছে? আমাদের লজিস্টিক গ্রোথ মডেল সেটা কেন বাস্তবসম্মত, ঠিক আছে? এটা আমরা 2 মার্কসের জন্য প্রিপেয়ার করব। এর পরেরটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ফিকান্ডিটি। এটা হচ্ছে পিআইকিউতে ছিল, এটা হচ্ছে 2 মার্কসের জন্য করবো। ফিকান্ডিটি হচ্ছে কি, একটা অর্গানিজম ঠিক যতটা রিপ্রোডাকশন করতে পারে, ক্যাপাবিলিটি যেটা রিপ্রোডাকশন করা, সেটা হচ্ছে আমাদের ফিকান্ডিটি। এরপর হচ্ছে হোয়াট ডু মিন বাই বায়োটিক পোটেন্সিয়াল, ঠিক আছে? বায়োটিক পোটেন্সিয়াল কি? বায়োটিক পোটেন্সিয়াল হচ্ছে ওই ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি ইন অপটিমাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? একটা অপটিমাল এনভায়রনমেন্টে অর্গানিজম যতটা ম্যাক্সিমাম রিপ্রোডাকশন করার ক্যাপাবিলিটি রাখতে পারে, সেটা। এরপর আমাদের 5 নম্বর যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডিফাইন সার্ভাইভারশিপ কার্ভ অ্যান্ড এক্সপ্লেন 3 টাইপ অফ সার্ভাইভারশিপ কার্ভ, ঠিক আছে? তো এখানে আমাদের সার্ভারশিপ কার্ভ খুব ভালো করে করতে হবে। সার্ভাসের 3টে কার্ভ আছে, এই 3টে কার্ভের মধ্যে যে কোনো একটা কার্ভ থেকে কিন্তু শর্ট নোট আসতে পারে, যে কোনো একটা টাইপ 1 কার্ভ বা টাইপ 2 কার্ভ থেকে যে কোনো একটা কার্ভ থেকে আমাদের শর্ট নোট দিয়ে দিতে পারে। এছাড়াও হচ্ছে আমাদের পুরো হয়তো শর্ট নোট দিয়ে দিতে পারে সার্ভাসিভ কার্ভ, সেক্ষেত্রে আমাদের 3টে কার্ভকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। তো এখানে 3টে কার্ভের টাইপ হচ্ছে, এক হচ্ছে সার্ভাসিভের মধ্যে যে 3টে কার্ভ থাকে, টাইপ 1 কার্ভ যেটা হচ্ছে আমাদের হয় হচ্ছে কনভেক্স, আর টাইপ 2 যেটা হচ্ছে আমাদের হয় ডায়াগোনাল, আর টাইপ 3 যেটা হচ্ছে আমাদের হয় কনকেভ হয়, ঠিক আছে? অবশ্যই যখন আমরা কার্ভের বা কোনো মডেলের প্রশ্ন করব, ঠিক আছে, তখন অবশ্যই আমাদের পাশে ছবি দিয়ে দেব। জুলজির ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে যতটা সম্ভব আমরা ছবি দিয়ে চেষ্টা করব, ছবি আর এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। হয়তো এগুলো এতে লেখা থাকে না, প্রশ্নে লেখা থাকে না, বাট আমরা কি করব, এক্সাম্পল আর ছবি অবশ্যই দেবো। এর পরের কোয়েশ্চেন হচ্ছে write two selected and write two k selected and r selected species, ঠিক আছে? আমাদের k selected আর r selected species এর নাম লিখতে হবে। এছাড়াও এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে r selected আর k selected species এর মধ্যে ডিফারেন্স। এছাড়াও যেটা করতে হয় সেটা হচ্ছে শর্ট নোট, হয়তো দিয়ে দিতে পারে যে শর্ট নোট অন k selected species, অথবা দিয়ে দিতে শর্ট নোট অন r selected species, ঠিক আছে? তো আমরা ডিফারেন্স এমনভাবেই করবো, বা শর্ট নোটটাই এমনভাবে তৈরি করবো যাতে আমরা ওখান থেকে ডিফারেন্সটা লিখতে পারি। আবার ডিফারেন্সটা এমনভাবে করবো যাতে ওইখান থেকে আমরা যে শর্ট নোটটা দেবে, সেই শর্ট নোটটা যেন ওখান থেকে করতে পারি। এবং শর্ট নোটের ক্ষেত্রেও আর ডিফারেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সাম্পল দেবো, ঠিক আছে? এটাও একটা পিওয়াইকিউ কোয়েশ্চেন, যদি আমরা 2022 সালে দেখি তো এখানে পিওয়াইকিউটা পেয়ে যাবো। এরপরে হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেনের মধ্যে সেটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? এটা 2 মার্কসের হয়, পপুলেশন ডেন্সিটি বলতে আমরা কি বুঝি, এটা 2 মার্কসের জন্য। এরপর 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এজ পিরামিড স্ট্রাকচার। এজ পিরামিড স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, এক্সপ্লেন এক্সপ্যান্ডিং স্টেবল অ্যান্ড ডিক্লাইন পপুলেশন, ঠিক আছে? আমরা এজ পিরামিড যদি দেখি, সেই এজ পিরামিড 3টে ধরনের হয়, সেই 3টে এজ পিরামিড কিন্তু আমরা করবো। সেটা হচ্ছে প্রথমে আমাদের এক্সপ্যান্ডিং, তারপরে হচ্ছে স্টেবল, আর শেষেরটা হচ্ছে আমাদের ডিক্লাইন পপুলেশনকে বোঝায়। তো এজ পিরামিড 3টে এজ পিরামিড আছে, সেই 3টে এজ পিরামিড আমরা করবো। তাহলে যে 5 মার্কসের, এক্ষেত্রেও একই, এক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা এজ পিরামিডকে থেকে আমাদের কোয়েশ্চেন দেবে। এরপরেও আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, একদম সব ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা কে দ্বারা ডিনোট করি, ঠিক আছে? ক্যারিং ক্যাপাসিটির ক্ষেত্রে আরেকটা পিওয়াইকিউ কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের ক্যারিং ক্যাপাসিটি কিভাবে লজিস্টিক গ্রোথের ওপর এফেক্ট ফেলে, ঠিক আছে? এটা পিওয়াইকিউ কোয়েশ্চেন। তো পিওয়াইকিউ কোয়েশ্চেনগুলো তোমরা ডিজিটাল লাইব্রেরি বলে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে তোমরা যত পুরোনো সালের ইকোলজি পেপার আছে সেখান থেকে তোমরা পিওয়াইকিউগুলো পেয়ে যাবে, ডিজিটাল লাইব্রেরি ওয়েবসাইটটা থেকে। যত রকমের পিওয়াইকিউ, ইকোলজি পেপার, মলিকুলার বায়োলজি, যে কোনো পেপারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে? তো 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্যারিং ক্যাপাসিটি, আর
লজিস্টিক গ্রোথের ক্ষেত্রে আমাদের ক্যারিং ক্যাপাসিটি কি এফেক্ট ফেলছে সেটা, এই কোয়েশ্চেনটা তোমরা করবে। 10 নম্বর হচ্ছে এক্সপ্লেন ফ্যাক্টর এফেক্টিং বায়োটিক পোটেনশিয়াল। আমরা যে আগেই পড়েছিলাম বায়োটিক পোটেনশিয়াল কি, একটা শর্ট কোয়েশ্চেন। তো কি ফ্যাক্টর এই বায়োটিক পোটেনশিয়ালে এফেক্ট ফেলে সেটা আমরা পড়বো 3 মার্কসের জন্য। এরপর 11 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। ঠিক আছে, যেটাকে আমরা এই স্মল আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ স্মল আর দ্বারা আমরা ডিনোট করি। ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের বার্থ মাইনাস ডেথ। ঠিক আছে, এটা আমরা 2 মার্কসের জন্য তৈরি করবো। জাস্ট ডেফিনেশনটা করবো, তার সাথে ফর্মুলাটা দিয়ে দেবো, আর ফর্মুলাটা দেওয়ার পর প্রত্যেকটা মানে বি কি, ডি কি, আর কি, এগুলো জাস্ট লিখে দেবো। এর পরের কোয়েশ্চেন হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন, ডিফাইন ডেন্সিটি ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এটার মধ্যে আবার কি করবো, এটা আমাদের 2 মার্কসের জন্য যেমন করে রাখবো যে 2 মার্কসে শুধুমাত্র দেবে যে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বলতে কি বোঝো বা ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বলতে কি বোঝো। আবার দিতে পারে এই দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে, যেটা হচ্ছে এখানে ডিফারেন্স দিতে পারে। একইভাবে কি এই দুটো শর্ট নোটে দিতে পারে, যে শর্ট নোট অন ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর অথবা শর্ট নোট অন ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো ডেন্সিটি ডিপেন্ডেন্ট আর ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের মধ্যে আমাদের হচ্ছে ডেন্সিটি ডিপেন্ডেন্টের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে টেরিটোরিয়ালিটি আর হচ্ছে ডিজিজ। এই দুটো আমাদের ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হিসেবে কিভাবে পপুলেশনে এফেক্ট ফেলছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের মধ্যে দুটো জিনিস আছে, একটা টেরিটোরিয়ালিটি আর একটা হচ্ছে আমাদের ডিজিজ। এই দুটো কিভাবে আমাদের পপুলেশনে এফেক্ট ফেলে। ওকে, মানে ফ্যাক্টরগুলো আমাদের পড়তে হবে। ডেন্সিটি ডিপেন্ডেন্ট মধ্যে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো পড়ে রাখতে হবে, ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট মধ্যে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো পড়ে রাখতে হবে। এবং তার থেকেও বড় এই কথা হচ্ছে এক্সাম্পল আমাদের মাস্ট এক্সাম্পল। শর্ট নোটের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেবো, ডিফারেন্স তো নর্মাল হয়ে যাবে, ডিফারেন্স যেটা করি আমরা। 13 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে শর্ট নোট অন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিসপারশন। আমাদের 3 ধরনের ডিসপারশন আমরা দেখতে পারি, একটা হচ্ছে ক্ল্যাম্পড, একটা হচ্ছে ইউনিফর্ম, আর একটা হচ্ছে র্যান্ডম। এক্ষেত্রে আমাদের কিন্তু ছবি দেওয়া মাস্ট, আমাদের ছবি দিতেই হবে। আমাদের আমরা বিন্দু বিন্দু দেখিয়ে ছবিগুলো করবো ডিসপারশনের ক্ষেত্রে। ঠিক আছে, 3টে ডিসপারশনের আমরা ছবি দিয়ে দেবো। এর পরের কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমাদের দুটো আমরা গ্রোথ মডেল আমরা দেখতে পাই এই চ্যাপ্টারের ক্ষেত্রে। সেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল বলতে পারি, আর হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল। তো এই দুটো মডেলই আমরা পুরো কার্ভ সমেত করব শর্ট নোট হিসেবে। ঠিক আছে, দুটো যে গ্রোথ মডেল আছে এদের দুজনেরই আমরা ফর্মুলা লিখবো পুরো। এই দুটো মডেলের মধ্যে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে, যে লজিস্টিক গ্রোথ মডেল আর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল যে দুটো আছে আমরা ইকুয়েশনের সমেত গ্রাফ দিয়ে দেবো। ঠিক আছে, 5 মার্কসের জন্য আমরা দুটো কোয়েশ্চেনই করব। দুটো কোয়েশ্চেনই আমরা হচ্ছে 5 মার্কসের জন্য কিন্তু প্রিপেয়ার করব। খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোয়েশ্চেন আমাদের এই পপুলেশন ইকোলজি থেকে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের 16 নম্বর কোয়েশ্চেন, ডিফাইন পপুলেশন গ্রোথ। আমরা পপুলেশন গ্রোথ বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনটা হবে ডিফাইন হচ্ছে জিওমেট্রিক পপুলেশন গ্রোথ। ঠিক আছে, কোয়েশ্চেনে এখানে টাইপিং লিস্টে এটা হয়ে যাবে আমাদের জিওমেট্রিক পপুলেশন গ্রোথ। ঠিক আছে, জিওমেট্রিক পপুলেশন গ্রোথ কি। এরপরে হচ্ছে আমাদের 17 নম্বর কোয়েশ্চেন, শর্ট নোট লাইফ টেবিল। এখানে আমরা পুরো একটা লাইফ টেবিলকে কনস্ট্রাক্ট করব। লাইফ টেবিলের যে প্রত্যেকটা জিনিস, সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লিখে দেবো। প্রত্যেকটা যে সিম্বল, সেই প্রত্যেকটা সিম্বল কি সেটা লিখে দেবো। ঠিক আছে, এছাড়া আমরা লাইফ টেবিলে যে দুটো ভাগ আছে, সেই দুটো লাইফ টেবিলে যে দুটো লাইফ টেবিল হয়, সেই দুটো লাইফ টেবিল সম্বন্ধে একটু করে ডিসক্রাইব করে দেবো। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে কোহর্ট লাইফ টেবিল হয়, একটা, আর হচ্ছে স্ট্যাটিক লাইফ টেবিল হয়। ওকে, তো এটাও বর্ণনা করে, এটা হচ্ছে 5 মার্কসের জন্য করব। প্রথমে আমাদের লাইফ টেবিল বললে মেনলি আমরা যেটা করবো, প্রত্যেকটা যে টার্ম আছে, সিম্বল আছে, সেইগুলোকে আমরা ডেসক্রাইব করে দেবো। 18 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব দ্য মার্ক রিক্যাপচার টেকনিক। আমাদের মার্ক রিক্যাপচার টেকনিকের ওপর কি করতে হবে, একটা শর্ট নোট লিখতে হবে। এক্ষেত্রেও আমরা মার্ক রিক্যাপচার টেকনিকটা যখন পুরোটা লেখা কমপ্লিট করব, অবশ্যই তার শেষে কি করব, এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা দেবো। ফর্মুলাটা যে n সমান s1 ইন্টু s2 বাই m, যেখানে আমাদের n হচ্ছে পপুলেশন সাইজ। অ্যাকচুয়ালি আমরা মার্ক রিক্যাপচার টেকনিকের সাহায্যে আমরা পপুলেশন সাইজকে ক্যালকুলেট করি। তো n হচ্ছে আমাদের পপুলেশন সাইজ, s1 হচ্ছে ফার্স্ট ক্যাপচার, s2 হচ্ছে সেকেন্ড ক্যাপচার, আর m হচ্ছে আমাদের মার্ক ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আমরা ফর্মুলাটা লিখে দেবো আর প্রত্যেকটা সিম্বল দিয়ে কোনটা কি সেটা লিখে দেবো। এরপরে হচ্ছে আমাদের 19 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ মর্টালিটি রেট। আমরা মর্টালিটি রেট জানি যে আমাদের 1000 জনের মধ্যে কতজন মরছে একটা স্পেসিফিক টাইমের মধ্যে।
তো এক্ষেত্রে এর ফর্মুলাটাও কিন্তু আমরা লিখবো 2 নম্বরের হলো আমরা এখানে ফর্মুলাটা ইউজ করবো মর্টালিটি, যেটা হচ্ছে m সমান d বাই t, ঠিক আছে, যেখানে d হচ্ছে ডেথ আর t হচ্ছে আমাদের টাইম আর m হচ্ছে আমাদের ডিনোট করছে মর্টালিটিকে। পরের কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্রুড ডেন্সিটি এন্ড ইকোলজিক্যাল ডেন্সিটি, ঠিক আছে, আমরা পড়েছিলাম পপুলেশন ডেন্সিটি, সেই পপুলেশন ডেন্সিটি দুটো ভাগ, ক্রুড ডেন্সিটি আর ইকোলজিক্যাল ডেন্সিটি পড়বো আমরা, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স পড়বো। আর পরের 21 নম্বর এবং সবচেয়ে শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ ন্যাটালিটি। ন্যাটালিটি মানে হচ্ছে জন্মহার, মানে কতজন হাজার জনের মধ্যে কতজন জন্মাচ্ছে একটা স্পেসিফিক টাইমে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে ওই মর্টালিটি, যে মর্টালিটি মানে মৃত্যুহার, ন্যাটালিটি মানে হচ্ছে জন্মহার। আর ন্যাটালিটির দুটো টাইপ আছে, সেটা হচ্ছে অ্যাবসোলুট ন্যাটালিটি আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। তো আমরা এই দুটোর ডিফারেন্স পড়বো, অথবা এই দুটো একটু জেনে রাখবো যে এই ন্যাটালিটির ভাগটা অ্যাবসোলুট ন্যাটালিটি আর ইকোলজিক্যাল ন্যাটালিটি, এখান থেকে একটা কোয়েশ্চেন পিআইকিউতে এসেছিল টাইপ থেকে, ঠিক আছে, তো এই জন্য টাইপটা আমরা পড়ে রাখবো। তো এই হচ্ছে পপুলেশন ইকোলজি থেকে টোটাল 21টা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা করলে এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আর সব থেকে করতে সেটা হচ্ছে মেনলি করতে হবে আমাদের এজের এইচ পিরামিড, 3টে এইচ পিরামিড করতে হবে, যেটা আমাদের সার্ভাইভারশিপ কার্ভ আছে 3টে, সেই 3টে কার্ভ করতে হবে, লজিস্টিক গ্রোথ মডেল করতে হবে, এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল করতে হবে, ডিসপারশনের 3টে ভাগ আছে, সেই ডিসপারশনের 3টে ভাগ করতে হবে। শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদের ক্যারিং ক্যাপাসিটি খুবই আছে, তারপরে লজিস্টিক গ্রোথ মডেল কেন আমাদের রিয়েলিস্টিক, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেও এই কোয়েশ্চেনগুলোই দেখবে এসেছে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর এই যে প্রশ্নের পিডিএফটা ওটা তোমরা ওইখানেই পেয়ে যাবে, ঠিক আছে। আর অনেকেই মেসেজ করেছো, অনেকেই বলেছো, থ্যাঙ্কস এভরিওয়ান।